বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা আড়ালে কি চলছে জানাবো। গর্ত থেকে হুক্কা হওয়া ফেসিস্ট কাদেরের উদ্দেশ্য কি? এদিকে রাবিতে ছাত্র জোট ও শাহবাগ বিরোধীদের দফায় দফায় সংঘর্ষ। এবং সর্বশেষে জানাবো বিএনপি হতাশ বললেন খন্দকার মোশাররফ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা আড়ালে কি চলছে? বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ফের উত্তেজনা ও অনিশ্চয়তা ঘনীভূত হচ্ছে। সাম্প্রতিক সময়ে দেশের প্রশাসনিক, সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি এক জটিল মোড় নিয়েছে। এই প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার, যার নেতৃত্বে রয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস, এর চরম পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ও রাজনৈতিক দলগুলোর পারস্পরিক অবিশ্বাস আগামী দিনের নেতৃত্ব ও গণতান্ত্রিক ধারায় বড় ধাক্কা দিতে পারে বলে শঙ্কা বাড়ছে। জাতীয় নির্বাচনের তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, যদিও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস পূর্বে জানিয়েছিলেন 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে তারিখ নির্দিষ্ট না হওয়ায় বিরোধী দলগুলোর চাপ বাড়ছে। বিএনপি নেতৃত্ব স্পষ্ট করে জানিয়েছে তারা 2025 সালের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়, অন্যথায় তারা ইউনূস সরকারের প্রতি তাদের অবস্থান পুনর্বিবেচনা করবে। এর মধ্যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এক বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত। বিশ্লেষকদের মতে এই বক্তব্য সেনাবাহিনীর অভ্যন্তরে সম্ভাব্য অসন্তোষের ইঙ্গিত বহন করছে। এদিকে নবগঠিত রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি বলছে নির্বাচন আয়োজনের পূর্বে রাজনৈতিক সংস্কার এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। দলটি বিচার বিভাগের স্বাধীনতা, নির্বাচন কমিশনের পূর্ণ স্বায়ত্তশাসন এবং স্থানীয় প্রশাসনের রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের দাবি জানিয়েছে। অন্তর্বর্তী সরকার জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করে রাজনৈতিক সংলাপ চালু করলেও সাংবিধানিক সংস্কার, বিশেষ করে 2 কক্ষ বিশিষ্ট সংসদ গঠন এবং বিচার ব্যবস্থার বিকেন্দ্রীকরণ নিয়ে বড় দলগুলোর মধ্যে মতভেদ এখনো প্রকট। আগামী জুনের শুরুতে দ্বিতীয় দফা সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, কিন্তু বাস্তব কোনো অগ্রগতির বিষয়ে সংশয় থেকে যাচ্ছে। রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিও ক্রমে চাপের মুখে পড়ছে। রাজধানী সহ দেশের বিভিন্ন শহরে সরকারি কর্মচারী, শিক্ষক ও রাজনৈতিক কর্মীদের লাগাতার বিক্ষোভে জনদুর্ভোগ তৈরি হচ্ছে। সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছেন চাকরির শর্তাবলী ও বেতন কাঠামোর বৈষম্য দূর করার। শিক্ষকরা নিয়োগ প্রক্রিয়ার সংস্কার ও ন্যায্য বেতনের দাবিতে রাস্তায় নেমেছেন। এই পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে সক্রিয় হয়েছেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি এক পোস্টে অভিযোগ করেছেন ডক্টর ইউনূস প্রতিশোধের রাজনীতিতে লিপ্ত হয়েছেন এবং আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা দেশের গণতান্ত্রিক ভিত্তিকে দুর্বল করেছে। বিশ্লেষকদের মতে যদি দ্রুত গ্রহণযোগ্য নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত না করা হয়, তাহলে বাংলাদেশ সামনে বড় ধরনের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার মুখোমুখি হতে পারে। রয়টার্সের একটি সাম্প্রতিক প্রতিবেদনে এমনই সতর্ক বার্তা উচ্চারণ করা হয়েছে। গর্ত থেকে হুক্কা হওয়া ফেসিস্ট কাদেরের উদ্দেশ্য কি? 24-এর গণঅভ্যুত্থানে ইতিহাসের নারকীয় এক হত্যাযজ্ঞ চালিয়ে চোরের মতো ল্যাজ গুটিয়ে ভারতে পালিয়েছে ফেসিস্ট হাসিনা। এই স্বৈরাচার পালালেও দীর্ঘ 3 মাস নাকি দেশেই ছিলেন জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার উপর সরাসরি গুলি চালানোর নির্দেশদাতা ওবায়দুল কাদের। এরপর ভারতে পালিয়ে গেলেও কখনো প্রকাশ্যে আসেননি তিনি। দীর্ঘ 9 মাস পর অবশেষে ভারতীয় একটি গণমাধ্যমের মুখোমুখি হন কাদের। শিয়ালের মতো গর্ত থেকে উঠে রীতিমতো হুক্কা হুয়ার ডাকে অতিষ্ঠ করে তোলেন চারদিকের পরিবেশ। একের পর এক মিথ্যা আর বানোয়াট রূপকথার গল্প শোনান সেই সাক্ষাৎকারে। জনমনে এখন প্রশ্ন, এতদিন নিশ্চুপ থাকা কাউয়া কাদের হঠাৎ করে কেন প্রকাশ্যে এসেছেন? কি তার উদ্দেশ্য? সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেওয়া সাক্ষাৎকারে ওবায়দুল কাদের তুলে ধরেছেন 24-এর 5 আগস্টের কিছু ঘটনা। শুধু তাই নয়, এই সাক্ষাৎকারে ফেসিস্ট কাদের একবারের জন্য জুলাই অভ্যুত্থানে ঘটানো হত্যাকাণ্ডের জন্য ক্ষমা চাননি। উল্টো নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী হাসিনার পদাঙ্ক অনুসরণ করে বারবার হুঙ্কার দিয়েছেন ফিরে আসার। ভারতীয় গণমাধ্যমটিকে দেওয়া সাক্ষাৎকারে কাউয়া কাদের তুলে ধরেন 5 আগস্ট হাসিনা পালানোর পর তার সংসদ ভবনের বাসা ছেড়ে পাশের বাসায় আশ্রয় নেওয়ার কথা। এমনকি তিনি এটিও বলেছেন সেই বাসাতেও নাকি তার উপর আক্রমণ করেছিল গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতা।
এক পর্যায়ে ভয়ে স্ত্রী সহ 5 ঘন্টা বাথরুমে লুকিয়েছিলেন তিনি। এরপর নাকি কাওয়া কাদেরের সাথে তারা আক্রমণাত্মক ভঙ্গি থেকে শান্ত হয়ে সেলফি তুলেন এবং নিজেদের শার্ট পরিয়ে কাদেরকে কোথাও একটা নিয়ে যান। তার এমন উদ্ভট কথাবার্তা ইতিমধ্যে সামাজিক মাধ্যমগুলোতে বেশ হাস্যরসের জন্ম দিয়েছে। হচ্ছে একের পর এক ট্রল। এই সাক্ষাৎকারটির এক পর্যায়ে কাদেরকে বলতে শোনা যায়, 24-এ তিনি যা করেছেন তার সব নেত্রী হাসিনার নির্দেশে করেছেন। এখানে তিনি তার কৃতকর্মের জন্য নিজেকে দায়ী না করে ফ্যাসিস্ট হাসিনাকে দায়ী করেছেন। এজন্য ঠিক ছোট বাচ্চাদের আচরণ। তবে হঠাৎ দীর্ঘ 9 মাস পর ওবায়দুল কাদেরের এভাবে উদয় ঘটায় বিশেষজ্ঞরা এখানে নতুন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। তাদের মতে কাদের এই 9 মাসের বারবার চেষ্টা করেছেন তাকে মৃত প্রমাণের। একের পর এক প্রোপাগান্ডা ছড়িয়েছেন নিজেকে নিয়ে। ভারতে বসে ফ্যাসিস্ট হাসিনার সাথে মিলে দেশকে অস্থিতিশীল করার নানা ষড়যন্ত্র করে সেই সবে ব্যর্থ হয়ে এবার এঁকেছেন নয়া ষড়যন্ত্রের কৌশল। আর এভাবে মিডিয়ার সামনে এসে উদ্ভট মন্তব্য করাটা সেটারই বহিঃপ্রকাশ। বিশেষজ্ঞরা আরো মনে করেছেন, সম্প্রতি নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগ আর ঝিমিয়ে পড়েছেন দলটির নেতাকর্মীরা। একে একে দল বেঁধে আওয়ামী লীগ থেকে পদত্যাগের মিশনে নেমেছেন মশফলের অনেক নেতারা। ঠিক তখনই কাদেরের আগমন ঘটল দলকে উজ্জীবিত করার জন্য। এর পাশাপাশি নির্বাচনের সময়সীমা অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে বলে দিয়েছে। আসন্ন নির্বাচনকে বানচালের উদ্দেশ্যে কাদের জানান দিলেন, আমি এখনো মরিনি, আমি বেঁচে আছি, তোমরা মাঠে নামো। তবে বিশেষজ্ঞরা মনে করেন বিষয়টি নিয়ে জনসাধারণকে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগ বিগত 16 বছরে যে স্বৈরাচারিতা দেখিয়েছে, ফ্যাসিস্ট হাসিনা আর কাদেরের নেতৃত্বে যেভাবে সাধারণ মানুষের বাক স্বাধীনতা, ভোটের অধিকার কেড়ে নিয়েছিল আর কায়েম করছিল হত্যা গুমের রাজনীতি, তাতে বাংলার আমজনতা তাদের আর দেখতে চায় না। 24-এর গণঅভ্যুত্থানে বেলা ফুরাবার সময়ও প্রায় 1,500 ছাত্র জনতা হত্যা করে এখন ভিনদেশে বসে সেদেশের মিডিয়ার সামনেই শিয়ালের মতো হুক্কা হুয়া করছে কাওয়া কাদের। এজন্য চরম নির্লজ্জতা আর বেহায়াপনারই বহিঃপ্রকাশ। রাবিতে ছাত্র জোট ও শাহবাগ বিরোধীদের দফায় দফায় সংঘর্ষ। শাহবাগীদের বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শাহবাগ বিরোধী ছাত্র ঐক্য মঞ্চের বিক্ষোভ মিছিল চলাকালীন গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় দুটি সংগঠনের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শাহবাগ বিরোধী ঐক্য মঞ্চের মিছিলে শাহবাগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, বামদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না, ছাত্র ফ্রন্টের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না, ছাত্র ফ্রন্টের দুই গালে জুতা মারো তালে তালে, শাহবাগীদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না, বিচার 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 চাই, শাহবাগীদের বিচার চাই, এসব স্লোগান দিতে দেখা যায়। শাহবাগ বিরোধী ঐক্যের আহ্বায়ক রাকিবুল ইসলাম বলেন, রাষ্ট্র কর্তৃক সিদ্ধান্ত আসার পরেও যারা মেনে নেয় না, 2013 সালের রাষ্ট্র সিদ্ধান্তের বাইরে গিয়ে শাহবাগে একটা মবতন্ত্র কায়েম করেছিল। তারা যে ফেসিবাদ কায়েম করেছিল সেটা 2024-এ এসে 20,000-এর অধিক ছাত্র জনতার রক্তের বিনিময়ে ক্লোজ হয়েছে। রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে তারা আবার মিছিল করছে। এজন্য আমরা শাহবাগীদের বিচারের দাবিতে বিক্ষোভ করেছি। তিনি আরো বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলে তারা পেছন থেকে মশাল নিয়ে হামলা চালায়। এই হামলার দায় আমরা তাদের উপর চালাবো। আরবি বিভাগের 2022 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমরান বলেন, আমরা শাহবাগীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করছিলাম। সেই মিছিলে বামপন্থীরা অতর্কিত হামলা চালিয়ে শাহবাগ বিরোধী মিছিলকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের কিছু ভাইকে আহত করা হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হামলাকারীদের বিচারের দাবি জানাচ্ছি। এদিকে 71 হারেনি, হেরে গেছে হাসিনা, তুমি কে আমি কে, 71-24 চিহ্নিত রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, জালো জালো আগুন জালো, রাজাকারের ঠিকানা এই বাংলায় হবে না, হেরে গেছে হাসিনা, 71 হারেনি, এমন সব স্লোগান দেন গণতান্ত্রিক ছাত্র জোটের নেতাকর্মীরা। এ বিষয়ে জানতে চাইলে ছাত্র ইউনিয়নের সভাপতি রাকিবুল ইসলাম বলেন, জামাত নেতা এটিএম আজহারের অবৈধ মুক্তির ঘোষণা বাতিলের দাবিতে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করেছিলাম। এ সময় শাহবাগ বিরোধী ছাত্র ঐক্যের নেতাকর্মীরা আমাদের উপর হামলা চালান। সেখানে শিবিরের বিভিন্ন হলের নেতাকর্মী এবং শাখা শিবিরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। বিএনপি হতাশ বললেন খন্দকার মোশাররফ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সংবাদ সম্মেলন করেছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মঙ্গলবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মূল বক্তব্য দেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। ডক্টর মোশাররফ জানান, জাতীয় সংসদ নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপের ঘোষণা না পেয়ে তারা হতাশ হয়েছেন। তিনি বলেন, 24 মে প্রধান উপদেষ্টার আহ্বানে বিএনপির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে। একই দিনে আরো দুটি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে। আমরা আপনাদের সামনে তাৎক্ষণিক প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া ব্যক্ত করেছি। পরের দিন আরো 20টি রাজনৈতিক দলের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। রাজনৈতিক দলসমূহের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা প্রসঙ্গে তার প্রেস সচিবের মাধ্যমে সরকারের যে বক্তব্য পাওয়া গেছে তাতে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোড ম্যাপের ঘোষণা না থাকায় আমরা হতাশ হয়েছি। তিনি বলেন, বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল কোনো সময়ই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি এবং এখনো চায় না, কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে ডিসেম্বর 2025-এর মধ্যে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ দাবি করে এসেছি। বিএনপির এই নেতা বলেন, যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তাই সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটো একই সঙ্গে চলতে পারে। পতিত ফ্যাসিবাদী শক্তি এবং ব্যক্তি অর্থাৎ দল এবং মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া চলমান থাকবে। তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত আলোচনায় আমরা উপরোক্ত বিষয়গুলো উপস্থাপন করেছিলাম। আমরা লক্ষ্য করেছি, শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে উপদেষ্টা পরিষদের বিবৃতিতে যে বক্তব্য জাতির সামনে উপস্থাপন করা হয়েছে তা অস্পষ্ট ও বিভ্রান্তিকর। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।